হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ফিলোজফি সাবজেক্টটা মেজর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের MC7 যে পেপারটা আছে। তোমাদের দুটো পেপার আছে, একটা হচ্ছে MC6 আর একটা হচ্ছে তোমাদের MC7। আমি মূলত তোমাদের এখন MC7 থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা নির্ভর জন্য আমি তোমাদের বলছি। তোমরা ক্লাসটা দেখো শেষ পর্যন্ত, অবশ্যই তোমরা উপকৃত হবে এবং আশা করি এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা কিন্তু এখান থেকেই কমন পাবে। দেখো, তোমাদের ফিলোজফি মেজর সাবজেক্ট ইন্ডিয়ান ইথিক্স যে পেপারটা আছে, তোমাদের এখান থেকে 15 মার্কের প্রশ্ন পরীক্ষা থাকবে। অর্থাৎ তোমাদের ইন্টারনাল যেটা আছে, ইন্টারনাল এবং তোমাদের হচ্ছে রিটেন পরীক্ষা দুটো মিলে হচ্ছে তোমাদের 50 মার্কের। তাহলে দেখো, প্রথম আমি তোমাদের এটা যদিও ইউনিটে ভাগ করা হয়নি, আমি তোমাদের ইউনিট ভাগ করে দিয়েছি সুবিধার্থে, তোমাদের পড়তে সুবিধা হবে। প্রথমে আমি তোমাদের ইউনিট 1 এবং 2 পুরুষার্থ বা গীতা নীতিশাস্ত্র থেকে 15 নম্বর প্রশ্নাবলীগুলো নিয়ে আলোচনা করব। এখানে সবথেকে ইম্পর্ট্যান্ট পুরুষার্থ কাকে বলে, মানব জীবনের পুরুষার্থগুলি কী কী, ভারতীয় নীতিশাস্ত্র অনুসারে তাদের সংক্ষেপে আলোচনা করো। তোমরা দেখবে, লক্ষ্য করবে তোমাদের কোশ্চেনের মধ্যে যখন দেখবে এরকম পার্ট পার্ট করে মানে ভেঙে ভেঙে যখন নাম্বারগুলো দেওয়া থাকবে, তোমরা সেগুলো কিন্তু করার চেষ্টা করবে। এইগুলোতে তোমরা এই যেমন 5, 2, 7 এবং 8, তাহলে 8 আর 7 কত হলো 15। তোমরা এরকম কোশ্চেনগুলো দেখে করলে পরে তোমরা কিন্তু নম্বরটা কিন্তু একটু বেশি পাবে, ঠিক আছে? ডাইরেক্ট যেগুলো 15 থাকবে সেগুলো করবে না, অথবা তোমাদের অপশান থাকবেই। তাহলে দেখো, এই প্রশ্নটা আরও যে দুটো অথবা আছে, মানে গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের আর কিভাবে প্রশ্ন আসতে পারে, এটা হচ্ছে তার নমুনা। ভারতীয় দর্শনের স্বীকৃত বিভিন্ন পুরুষার্থ সংক্ষেপে ব্যাখ্যা করো। তোমরা একটা জিনিস ভুল করো পরীক্ষায়, যে তোমরা যখন দেখো যে এখানে যেমন মানব জীবনের 4টি পুরুষার্থ কী কী আছে, তোমরা ভাবো কি যেটা মনে হয় প্রশ্নটা আলাদা, বা তাদের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো, এটা বোধহয় আলাদা। তোমরা দেখবে যে এই পুরুষার্থ বলে কোনো প্রশ্ন এসছে কিনা, তোমরা সেটা গুছিয়ে লেখার চেষ্টা করবে। তারপর দেখো, ভগবদ গীতা বলতে কি বোঝায়, গীতার নীতি ধর্ম মতবাদের তাৎপর্য কি আছে, আলোচনা করো। তোমরা লক্ষ্য করবে যেগুলো বেশি স্টার মার্ক দেওয়া আছে, যেমন এখানে, তারপরে এখানে, সেগুলো বেশি ইম্পর্টেন্ট আছে। তার মানে এই যেগুলো স্টার মার্ক দেওয়া নাই এগুলো যে ইম্পর্টেন্ট নয় এমনটা না, এগুলো পড়তে হবে। পণ্ডিতকে তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি কি কি, গীতার প্রেক্ষিতে ব্যাখ্যা করো। নেক্সট, কেন কৃষ্ণ অর্জুনকে কর্মযোগ করার পরামর্শ দেন, ব্যাখ্যা করো এবং সমালোচনা করো। তারপর সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট, সকাম বা নিষ্কাম কর্মের মধ্যে কোনটি মোক্ষের ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ, ব্যাখ্যা করো, অথবা সকাম বা নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো। আরেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, সেটা হলো তোমরা যারা মেজর সাবজেক্ট ফিলোজফির স্টাডি ম্যাটেরিয়াল তোমরা পারচেস করতে চাইছো বা সংগ্রহ করতে চাইছো, তোমরা এইরকম উন্নত মানের নোটস এবং তোমরা কোয়ালিটি নোটস তোমরা পেয়ে যাবে। তোমরা এই নম্বরে যোগাযোগ করলে তোমরা পেয়ে যাবে। তারপর দেখো, এটা তোমরা অথবাটা দেখে নাও। নেক্সট 6 নম্বর, ভারতীয় নীতিশাস্ত্রে মোক্ষকে কেন পরম পুরুষার্থ বলা হয়েছে, সংক্ষিপ্ত বিবরণ দাও। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। চারবাক নীতিতত্ত্ব ব্যাখ্যা করো। চারবাক নীতিতত্ত্ব দেখো এখানে, এটাও কিন্তু আমি ইম্পর্টেন্ট দিয়েছি। স্বধর্মে নিহত শ্রেয়, পরধর্ম ভয়াবহ, এই গীতা বাক্যের আলোকে ধর্ম ও কর্তব্য ব্যাখ্যা করো। নেক্সট ইউনিট 4, মানে এটা ইউনিট 4 এমনি তোমরা ধরে নাও। তারপরে 15 নম্বরের মধ্যে তোমরা পড়বে, জৈন দর্শনকে অনুসরণ করে পঞ্চম মহাব্রতের ব্যাখ্যা দাও, অথবা পঞ্চম মহাব্রত কি প্রত্যেকটির ব্যাখ্যা দাও। অহিংসাকে পরম ধর্ম বলা হয় কেন, জৈন দর্শন প্রণীত পঞ্চম মহাব্রত ব্যাখ্যা করো। এই 3টি প্রশ্নের অ্যান্সার কিন্তু একটার মধ্যেই হবে। তোমরা কিন্তু এটাও লক্ষ্য করবে যে এই অথবাগুলো যে আমি দিয়েছি না, এমনি এমনি দিইনি, নিশ্চয়ই এর পেছনে কিন্তু কারণ আছে। তোমরা দেখবে যে এই 3টে যে প্রশ্ন আছে অ্যান্সার কিন্তু একটাই, কিন্তু বিভিন্নভাবে কিন্তু পরীক্ষায় ঘুরে দিতে পারে। পঞ্চ অনুব্রতের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও, মোস্ট ইম্পর্টেন্ট। জৈন দর্শনকে অনুসরণ করে অনুব্রতের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। তারপরে প্রশ্ন, অনুব্রত বা মহাব্রতের মধ্যে পার্থক্য আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। জৈন নীতিশাস্ত্রে ত্রিরত্ন বা তার নৈতিক গুরুত্ব আলোচনা করো, ইম্পর্টেন্ট প্রশ্ন। জৈন স্যাদবাদ ব্যাখ্যা করো, এটা স্টার মার্ক দেয়নি, তার মানে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। জৈন স্যাদবাদ বা স্যাপ্তভঙ্গী ন্যায়বাদ ব্যাখ্যা করো।
এবার ইউনিট 5 থেকে তোমরা পড়বে বৌদ্ধ নীতিশাস্ত্র। 4 আর্য সত্য কি, প্রতিটি সত্যের নিরীক্ষণে বৌদ্ধ নীতির মূল ভূমিকা ব্যাখ্যা করো। পঞ্চশীল কি, বৌদ্ধ নীতিতে এর স্থান গুরুত্ব ব্যাখ্যা করো। তারপরে ব্রহ্ম বিহার চতুষ্টদয় কি, প্রতিটি উপাদানের নৈতিক অর্থ আলোচনা করো। নেক্সট 6 নম্বর ইউনিট থেকে তোমরা পড়বে মীমাংসা নীতিশাস্ত্র। মীমাংসা দর্শনে ধর্ম ও অপূর্ব ধারণার মাধ্যমে কর্ম বা ফলের সম্পর্ক ব্যাখ্যা করো। নেক্সট বিধি ও নিষেধ কাকে বলে, মীমাংসা দর্শনে তাদের গুরুত্ব আলোচনা করো। তারপরে এখানে আরেকটা প্রশ্ন আছে, অর্থবাদ কি, ধর্মজ্ঞান অর্জনের উপযোগিতা বিশ্লেষণ করো। তারপরে শেষ যে ইউনিটটা আছে যোগ নীতিশাস্ত্র, এখান থেকে অষ্টাঙ্গ যোগপদ কি, প্রতিটি অঙ্গ বিশ্লেষণ করে আলোচনা করো। যম বা নিয়ম এই দুটি অঙ্গ কিভাবে যোগ দর্শনের নৈতিক ভিত্তি হিসেবে কাজ করে। তারপরে আত্মশুদ্ধির পথ হিসেবে যোগ দর্শন অষ্টাঙ্গ যোগের ভূমিকা আলোচনা করো। তারপরে এখানে দেখো আমি 8 মার্কের জন্য প্রশ্নগুলো নির্বাচন করেছি। তোমাদের যদিও তোমাদের 15 মার্ক থাকবে, তার সঙ্গে তোমাদের পার্ট পার করে 8 নম্বরগুলো তোমাদের, যেমন বললাম না 7, তারপরে 8, তারপর মাঝখানে হয়তো 2, ঠিক আছে। তাহলে স্বধর্মে নিধম শ্রেয়, পরধর্ম ভয়াবহ ব্যাখ্যামূলক নোট লিখো। স্থিতপ্রজ্ঞের বৈশিষ্ট্য সংক্ষেপে ব্যাখ্যা করো। ত্রিরত্ন জৈন নীতির ভিত্তি হিসেবে ব্যাখ্যা করো। বৌদ্ধ পঞ্চশীল ও এর নৈতিক গুরুত্ব আলোচনা করো। বিধি ও অপূর্ব মীমাংসা দর্শনের তুলনামূলক ব্যাখ্যা দাও। অষ্টাঙ্গ যোগ পথের যম ও নিয়ম ব্যাখ্যা করো। তারপর এখানে দেখো স্বধর্ম বা পরধর্মের মধ্যে পার্থক্য, চতুর্বর্ণ নীতির ভিত্তি কী, জ্ঞান যোগ শব্দটির অর্থ কী ব্যাখ্যা করো। তোমরা স্টার মার্ক দেওয়াগুলো আগে ভালো করে পড়বে, তারপর তোমরা কিন্তু বাদবাকিগুলো পড়বে। এখানে 2 নম্বর যে বললাম না, এই যেমন তোমাদের পরীক্ষায় পার পার করে দিবে 7, 8, তারপর তোমাদের হচ্ছে 2, তাহলে এই 2টা হচ্ছে এখানকার ছোট ছোট প্রশ্নগুলো, তোমরা দেখে নাও। এমনি তোমাদের এটা ইনফরমেটিভ ভিডিও, অর্থাৎ তোমরা এই ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্রয়োজনে তোমরা তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে।